হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আকাশের অবস্থা ভালো না। বৃষ্টি হচ্ছে মুষলধারে। এখন যাও একটু থামছে, তো এখন বেরোয়ার চেষ্টা করতেছি। সামনে এত বড় একটা খাই, এটা পার হয়ে তার পরিবার যেতে হবে। তো চলেন আগাই, যেতে থাকি। মাঝখানে অতিরিক্ত বৃষ্টিতে না পড়লেই হয়, দেখি কি হয়। বাঁশের খাই যে কোনো সময় স্লিপ করে, এর মধ্যে আবার পড়ছে পানি। ভয়াবহ অবস্থা। কাজ যে কয়দিনে শেষ হইব। নাই কোনো ঠিক চাপ নাই, ওদের কাজ করুক, আমি আমার কাজ করি। কাঁঠাল বৃষ্টিতে রাস্তা দেওয়ার কোনো মানে আছে? অবস্থা এমন ভয়াবহ যে কিচ্ছু বলার নাই। অতটুক জায়গা যাইতে একটু ভালোই বেগ বইতে হবে, কারণ হচ্ছে ওই জায়গাটা সম্পূর্ণ বালি বালি দিয়ে ভরাট করা হয়েছিল, যার কারণে ওই জায়গাটা বালি বালি হয়ে আছে। আর বৃষ্টিতে পানি শুকায় যায়, কিন্তু শুকায় গেলে কি হবে? কিছু জায়গায় তো পানি জমা থাকে, সেই জায়গাটা তো আর দেখা যায় না বা বোঝা যায় না। সো একটু দেখে শুনে যেতে হবে। অল্প একটু জায়গা, বেশি একটা জায়গা না। কি হুটহাট বৃষ্টি নামে, হুটহাট কি হয় না হয় বোঝার কোনো স্কোপই নেই, যে কখন কি হচ্ছে বা কখন কি হবে। আপনার প্রিপারেশন যতই থাকুক না কেন, এটা বৃষ্টিতে আপনার প্রিপারেশন ধ্বংস করে দিতে পারে অনায়াসে। তবে এটার একটা মজা আছে, শুধু যে খারাপ দিক তা না, এটার একটা মজা আছে। বৃষ্টিতে রাইড করার মজা আলাদা, অন্যরকম একটা ফিল। কিন্তু ভিজা তো যাবে না। আমার যে রেনকোটটা ছিল, রেনকোটটা ছোট হয়ে গেছে, প্লাস নষ্ট হয়ে গেছে। এখন ভালো মানের বা ভালো রেনকোট পাবো কোথায় সেটা নিয়েও কনফিউশনে ভুগতে ভুগতে রেনকোটই আর কিনা হয়নি। যার দরুন এখনো রেনকোটটা ছাড়াই চলতে হইতেছে, কারণ বৃষ্টিতে রেনকোট দরকার পড়ে, এছাড়া দরকার পড়ে না। তো ভালো মানের বা ভালো রেনকোট নিতে পারলে ভাল লাগতো। তো আসলে এক একজনের, যারা আর কি রেনকোট কিনছে বা ইউজ করতেছে, তাদের এক একজনের কাছ থেকে এক এক রকম রিভিউ
পাইছি বা দেখছি যে আসলে এই রেনকোটটা ভালো, ওই রেনকোটটা ভালো, আসলে যে কোনটা ভালো সেটা হচ্ছে বড় বিষয়। কারণ ভালোর তো শেষ নাই, খারাপেরও যেমন শেষ নেই, ভালোরও শেষ নাই। তো বেশি টাকা দিয়ে একটা রেনকোট কেনার পর যখন দেখি যে না, আমার এই রেনকোটে কোনো লাভই হইতেছে না, তখন আরো বেশি কষ্ট লাগে। তো আমি একটা রেনকোট যে ইউজ করতাম সেটা আমি আর কি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে নিয়েছিলাম। তো ও পাইকারি দোকান থেকে এনে দিছিল, ওটা ভালো ছিল, কিন্তু অনেক বেশি বৃষ্টি হইলে, খুব জোরে বৃষ্টিতে ওইটার ভিতরে পানি ঢুকতো। এখন সব রেনকোট গুলাতেই কি ওরকম কিনা আমি জানি না, কিন্তু জোরে বৃষ্টি হইলে রানিং অবস্থায় ওইটাতে পানি ঢুকতো, প্লাস হচ্ছে ওটার নিচের প্যান্টটা ফাইসা গেছে। এরকম তো হওয়ার কথা না, তাই না? বাট হয়ে গেছে। এখন হয়ে গেলে আর কি করার আছে? কিছু তো করার নাই। যেটা হয়ে যায় সেটা নিয়ে তো আমরা কিছু করতে পারি না, তো আমরা ওটাদের মেনে নিতে হয়। তো এখন নতুন একটা রেনকোট আর কি নেওয়ার প্ল্যান করতেছি, বাট নেওয়া হচ্ছে না বিকজ অফ সময় পাচ্ছি না। আর অনলাইন যে অর্ডার করব, অনলাইন অর্ডার করে তো আমার সাইজ প্লাস কাপড় এগুলো তো দেখে নিতে পারবো না। কারণ আমি আমার সাইজটা ট্রায়াল না দিয়ে বুঝতে পারবো না যে আসলে কোন সাইজটা আমার ফিটিং হচ্ছে। আর রেনকোট তো একদম টাইট ফিটিং পরাটা ঠিক না, কারণ ওইটা হচ্ছে বৃষ্টিতে পরার সেফটির জিনিস। কারণ টাইট ফিটিং পরা যায়, বাট একটু লুজ হলে ভালো, এতে করে ওটা ফেসে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, প্লাস নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন দেখতে হবে আসলে কোন জায়গায় ভালো রেনকোট আছে। না দেখে বলা যাবে না কিছুই। বর্তমানে আমার গায়ে যেটা আছে এটা হচ্ছে ওয়াইন্ড ব্রেকার ডাস্ট প্রুফ, যেটা বলে আর কি। আমি ওইটা পরে নিছি জাস্ট বিকজ অফ, মানে এক স্লাইটলি বৃষ্টিটা হইলে আমি যেন ওটা কভার করতে পারি। প্লাস হচ্ছে বৃষ্টির সময় তো এখন গাড়ি ঘোড়ার চাকা থেকে পানি ছিটা আসে, সো ওই পানিটা থেকে নিজের সেভ করার জন্য আমি এটা পরে নিয়েছি। আর এটাতে মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টিটা একটু কভার করা যায়, বাইকে থাকলে অতটা লাগে না। সো এটা আরেকটা কারণ এটা পরে নেওয়ার। কিন্তু এইটা দিয়ে যে টোটাল বা প্রপার বৃষ্টি কভার হয় বা বৃষ্টি কভার হবে তার কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা নাই বলে কোনো নিশ্চয়তা কি, কোনো কারণই নেই এটা দিয়ে কভার হওয়ার। কারণ এটা হচ্ছে পাতলা একটা কাপড় যেটাতে ডাস্ট সেভ করে, বাট এটা তো আর ওয়াটার প্রুফ না। এটা হালকা জোরে বৃষ্টি নামলে এটা কেনা যাবে। অলওয়েজ ট্রাই করি ভাঙ্গি টাকা রাখার, এবং সেটা করিও। এতে করে নিজের জন্য ভালো, আর পিছনে যে থাকবে তার জন্য ভালো। কারণ হচ্ছে
সময় নষ্ট কম হয়। যত দ্রুত সম্ভব দিয়ে বের হয়ে যাওয়া যায়। তো দেখা যাক, একটা রেইনকোট খুঁজি, দেখি কই ভালো পাই। ভালো পাইলে নিয়ে নিব, ভালো না পাইলেও নিতে হবে, কিন্তু ভালোটা পাওয়া প্রত্যাশী আমি। কারণ ভালোটা না পাইলে তো শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি? ভালোটা পাওয়াটা খুবই দরকার। ভালোটা না পেলে লস। যে বলছি না, গাড়ির চাকার যে পানিগুলা, সেই পানিগুলা গায়ে লাগে, যার কারণে এই ডাস্ট প্রুফ ওয়াইন্ড ব্রেকারটা পরা, অ্যাটলিস্ট জামাটা নষ্ট না হয়। আর আমরা তো খুবই ভালো এবং সভ্য, পানির সামনে গিয়ে বেশি করে অ্যাক্সিলারেটর দিয়ে পিছনের চাকা দিয়ে পানি উঠাই। ওই যে এটা তো মারা খাবেই, দিলাম কমাই, নাহলে তো পিছনে যেয়ে থাকতে আর খবর হয়ে যেত। এই জায়গাগুলোই হচ্ছে রিস্কি। রিস্কি বলতে পানি ছিটায় বেশি। ওই যে পানি ছিটতেছে, দেখছেন? এখন একটা ফোর্স, মানে মোটামুটি একটা ভালো স্পিডে থাকলেও এই পানিটা ছিটা আমার একদম গায়ে চলে আসবে। তো এর জন্য মারগাট পিছনের বড় লাগানো উচিত, যাতে করে পিছনের মানুষের কষ্ট না হয়। কিন্তু এটা আমরা করি না। করি না, আবার অনেকে করে, করা তো ভালো। তো করি না বলতে গেলে বলবো যে এটা খারাপ। কেন খারাপ? কারণ এতে করে নর্মাল টাইমে সমস্যা হয় না, বৃষ্টি হইলেই পানি টানি ছিটায়, তখন পিছনের মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। গাড়ির তো প্রবলেম না, প্রবলেম হচ্ছে বাইকারের। গাড়ি তো বেরিয়ে যাবে, গাড়ি কোনো ইস্যু না। পুরো মাখায় দিছে না? ওই পাশের পানি দিয়ে গাড়িগুলো পুরো মাখায় দিচ্ছে। আসলাম ভালোর জন্য, ওটা বাসমনা খায় না। হালকা করে ঢুকে যাই, আবার পানিতে ভিজিয়ে দিবে। এই যে এটা কোনো কথা? এতক্ষণ গাড়িটা দাঁড়ায় আসলো, এতক্ষণ নামে। এই যে যেমন হচ্ছে এই যে এরকম মার্কেট ছাড়া যে ব্যাক টায়ারগুলা, এইসব টায়ার থেকে প্রচুর পরিমাণে, মানে পিছন থেকে প্রচুর পরিমাণে টায়ারের দোষ না,
আসলে মার্কার থাকলে এরকম হইতো না। এইসব ব্যাক প্যানেল থেকে প্রচুর পরিমাণে পিছনে পানি ছিটে, যার কারণে এই যে এরকম হাফ মার্কার লাগানো উচিত নিজের সাইডে, যাতে করে পানিটা ছিটে না, পিছনের মানুষটা সেফ থাকে। মানুষ প্লাস এই যে পিছনে যে বসে তারও তো গায়ে লাগে মানুষ, প্লাস হচ্ছে পিছনে যে বাইকগুলো থাকে, কিছু কিছু বাইকে তো একদম ব্যাক প্যানেল সহ খুলে ফেলায়। তখন দেখা যায় যে সেই পিছনে যে বসে সেই মানুষটার পর্যন্ত পিছন সাইড কাদা দিয়া ঘুরা যায়। চলুন যাইতে থাকি। ওয়েদারটা খুবই ঠান্ডা, ও ভালোই লাগতেছে। এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, সামনে গেলে শিওর দাঁড়াইতে হবে কোনো জায়গায়। কারণ বৃষ্টি বাড়তেছে এখানে। সামনের রাস্তাটা ফাঁকা, ওই গাড়ি এখানে জটলা কেন পাকাইতে সেটাই বুঝতেছি না। ডান দিয়ে যে গ্রামের প্রচুর পানি। দেখছেন পানি কই উঠে। মার্কেট ছাড়া ব্যাক প্যানেল গুলোতে এই অবস্থায়, পানি উঠে যে কুই যায় কোনো হিসাব নেই। रुकेगा नहीं अपन, चलते रहना है। रुक गई तो फंस गई। इधर से निकलना है, झटपट करके चलना है। इधर रहने का तो फंस हो जाएंगे कि कोई ना कोई। ওভারটেক করে বের হওয়া, প্রপারলি বের হওয়াটাই হচ্ছে বড় টাস্ক। ওভারটেক করাটাই বড় টাস্ক না, ওভারটেক করে সামনের গাড়িটা থেকে সেফটি মেনটেন করে বের হওয়াটাই হচ্ছে বড় টাস্ক। কারণ আপনি তো জানেন না বা জানবেনও না যে আপনি যারা ওভারটেক করতেছেন সে যদি আপনার পাশাপাশি স্পিড বাড়ায় দেয়, তখন দেখা গেছে দুইজনই এক জায়গায় যে আটকায় যাবে। যার কারণে ওভারটেক করাটা ইজি, কিন্তু ওভারটেক করে ওইখান থেকে বের হওয়াটা হচ্ছে বড় টাস্ক। কারণ ওই সময়টাই অ্যাক্সিডেন্টটা ঘটতে পারে। মানে মুরব্বীরা যারা আগের থেকে বাইক চালায়, আগের থেকে যারা মানে বাইক চালানোতে অভ্যস্ত, যারা এক্সপিরিয়েন্সড, তারা
বলে যে নতুন নতুন বাইক চালাও তো তাল পাও না, বাইক শুধু চালাইলেই হয় না, চালানো জানতে হয়। অ্যান্ড ইটস ট্রু, বাইক চালালেই হয় না, চালানো জানতে হয়। ইমার্জেন্সি সিচুয়েশনে কি করব, বাইকটা হাই স্পিডের বাইকটা কিভাবে মেনটেন করব, আমার স্পিড লিমিট পজিশন ভেদে কত হওয়া উচিত, আমার বাইকের কন্ট্রোল আমার হাতে কতটুকু আছে, এইসব আর কি মেনটেন করা খুবই জরুরি। বাইকটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আমি আশাবাদী যে আপনি খুব কমই দুর্ঘটনার সম্মুখীন হবেন। কারণ আপনি বাইক চালান, বাইক তো আর আপনারা চালায় না। সো ওরকমভাবে বাইকটা যদি আপনি মেনটেন করেন বা কন্ট্রোল করেন, সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কেননা বাইক আপনার কথায় চলবে, আপনি বাইকের কথায় চলবেন না। কারণ এটার ব্রেক, এটার অ্যাক্সেলেটর, এটার ক্লাচ সবই আপনার হাতে, ওর কাছে কিছুই না। আপনি ওরে যা দিবেন ও সেটাই ফিডব্যাক দিবে। তার মানে এই না যে আপনি ওভার স্পিডিং করে বাইকের দোষ দিবেন। আপনি ওভার স্পিডিংয়ে যদি বাইক কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি ওভার স্পিডিং কেন করবেন? কি দরকার আপনার ওভার স্পিডিং করা? আপনি আপনার মতো আপনার স্পিড লিমিট অনুযায়ী আপনি বাইক চালান। আপনি কতটুকু নিজেরে কন্ট্রোল করতে পারেন, কতটুকু বাইক কন্ট্রোল করতে পারেন, সেই লিমিটে আপনি বাইক চালান। বাট ওভার স্পিডিং করে বাইক চালানো কোনো কারণই নেই। যদি না আপনি বাইকটা কন্ট্রোল করতে পারেন। কারণ আমার এখন দরকার ছিল ওনারে ওভারটেক করা, সো আমি ওভারটেক করছি, আর উনি আমার চাপায় দিত। আর আমি আমার দিক থেকে যতটুকু বলি, আমি যতটুকু মনে করি যে আমার স্পিড যতটুকু দরকার আমি ততটুকুই তুলি, এর বেশি আমি তুলি না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এভারেজ ভার্সন 2-তে আর কতই বা স্পিড উঠে, বাট না, স্পিড উঠে। 80ও স্পিড, 40ও স্পিড, 160ও স্পিড। সো 80, 40, 160 যেরকম স্পিড, তেমনি 200, 250 ওরকম এর চেয়ে বেশি স্পিড। সো আপনার যদি 80, 160, 120 মেনটেন করার ক্ষমতা না থাকে, কন্ট্রোল করার ক্ষমতা না থাকে, সো আপনি 100, 220, 250 কোনো দরকারই নেই। আমাদের বাংলাদেশের রাস্তায় 160, 50 উঠানোর মতো রাস্তা কোনো জায়গায় নাই। মাওয়া এক্সপ্রেসওয়ে ছিল, বাট এখন ওইখানে কি বলে ক্যামেরা বসানোর ফলে ওইটাও অফ হয়ে গেছে। কিন্তু এখনও অনেক ছেলেপেলে আছে যারা রেস করে ভাঙ্গার পরে আর কি, পদ্মা সেতুর ওই পারে ভাঙ্গার ওইদিকে রোডটায়, তারা ওভার স্পিডিং করে। আমি জানি না তারা কিভাবে করে, তাদের মামলা হয় কি না আমি জানি না, কিন্তু তারা ওভার স্পিডিং করে। এই যে ওভার স্পিডিংটা করে, এই ওভার স্পিডিংটা করতে করতে গিয়ে দেখা যায় যে বেশ সময়ে অনেক বাইক পাশাপাশি বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে একজন আরেকজন নিয়ে পড়ে গেছে। বা এই এক্সপ্রেসওয়েগুলোতে তো আপনার হুটহাট করে কুকুর, তারপরে বেশিরভাগ আসে কুকুর, এই প্রাণীগুলা দৌড়াদৌড়ি করে, মানে দৌড় দেয়, দৌড়াদৌড়ি করে না, দৌড় দেয়। সো তখন গাড়ি ব্যালেন্স করা যায় না। সো
সো ওভার স্পিডিং করাটা আমি মনে করি না দরকার আছে, অ্যাটলিস্ট নিজের জীবনের জন্য হইলেও। আমার যতটুকু স্পিড দরকার, আপনার যতটুকু দরকার, আপনি ততটুকুই করেন না। এতটুকুই বা কী করে? নিজেরা মেনটেন করেন, দেখেন অ্যাক্সিডেন্টের হার কত কমে আসে। আর ওভার স্পিডিং করি বিধেই আমাদের অ্যাক্সিডেন্টের হার। হ্যাঁ, এটাও বলতে পারেন যে ভাই যারা ওভার স্পিডিং করে না তারা কি অ্যাক্সিডেন্ট করে না? তারাও অ্যাক্সিডেন্ট করে, কিন্তু সে তো তার নিজের ভুলে করে না, সে তো নিজের কারণে করে না। এই যেরকম ভাই হুট করে ইন্ডিকেটার চালিয়ে বেরিয়ে গেল, তো এটা ইন্ডিকেটার দিলে কিন্তু আমি সতর্ক থাকতাম, আমি আমার মতো করে স্লোলি আসতাম। আমি দেখলাম সে আস্তে আস্তে করে আগাচ্ছে, আমি ভাবছি যে সে দেখবে পিছনে অ্যাটলিস্ট যে কিছু আসতেছে কিনা, কিন্তু না, সে শ্যাট করে বেরিয়ে গেল। যাই হোক, তো যেটা বলতেছিলাম আর কি, যে নিজের ভুল না থাকার ফলেও যে অ্যাক্সিডেন্ট হয় না তা কিন্তু না। নিজের ভুল না থাকার ফলেও অ্যাক্সিডেন্ট হয়। কিরকম অ্যাক্সিডেন্ট হয়? আপনি কোনো এক জায়গায় দাঁড়ায় আছেন, পিছন থেকে আপনাকে এসে এক অটো রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা বা লেগুনাওয়ালা বা বাস, সরি, আপনাকে ধাক্কা মেরে দিল। হ্যাঁ, এটা হয় ভাই, এটা আমার সাথে 2বার হয়েছে। আমি সিগনালে দাঁড়ায় আছি, তো বাসও সিগনালেই দাঁড়ানো, বাট আনফর্চুনেটলি সে হয়তো ব্রেকটা ছাড়ছে, যার কারণে গাড়িটা পিছনে আসছে। পিছনে আসার ফলে আমার এই সামনে যে মার্গারটা আছে সেটা হাফ ভেঙে গেছে, কারণ ওটা তো বাসের চাপে প্রেসারে ওটা প্লাস্টিক তো ভেঙে গেছে। সো আমার তখন কিছু তাকে বলার ছিল না, কারণ ওইটা ভাঙছে আর ঠিক সেই সময়টাই সিগন্যালটা ছেড়ে দিছে। আমি তারা ধরবো বা কিছু বলবো, কোনো উপায় ছিল না। সো ওইটা ওভাবেই মেনে নিয়ে আমার যাইতে হয়েছে। তো নিজের ভুল না থাকলেও আপনার অ্যাক্সিডেন্ট যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। আপনি আরেকজনের বাঁচাতে গেছেন, সাপোজ ধরেন এই যে সিএনজিগুলো কিন্তু ঢাল দিয়ে উঠতে গেলে অনেক বেগ পোয়াইতে হয়, তাদের অনেক মানে কষ্ট হয়, মানে দম বেড়ে যায় এমন একটা অবস্থা। উঠতে উঠতে পিছনে যারা থাকে এদের খবর হয়ে যায়। কিন্তু আপনি দেখেন, আপনি ওর জন্য পিছনে দাঁড়ায় আছেন, এরকমটা আমার সাথে হয়েছে। আমি ওর জন্য ওর পিছনে পিছনে আসতেছি, যেই ওরা ওভারটেক করতে গেলাম, পাশ থেকে আরেক সিএনজি এসে মেরে দিল। মানে ওভারটেক কি, ওর পিছন থেকে জাস্ট শুধু আমি একটু মাথাটা বের করছি, মানে হ্যান্ডেলটা একটু বের করছি, পিছন থেকে আরেকটা সিএনজি এসে মেরে দিল। আমার কিন্তু ইন্ডিকেটার দেওয়া ছিল, তারপরও ওই যে সিএনজিওয়ালা এসে মেরে দিছে। তো সেখানে কি ভুলটা আমার ছিল? আমি মনে করি না যে আমার ভুল ছিল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনি ওর পিছনে কেন ছিলেন, বাট যেটা সিচুয়েশন যখন যেরকম বন্ধু, সেরকমটা মাইনা নিতে হবেই, মানতে হয়, তো কিছু করার থাকে না। তো যেটাই বলতেছিলাম আর কি, আপনি আপনার স্পিড লিমিটে বাইক চালান। আমি মনে করি যে আমরা কন্ট্রোলে রাখলে বাইকও কন্ট্রোলে থাকবে, প্লাস অ্যাক্সিডেন্টের হারও কন্ট্রোলে থাকবে। অ্যাক্সিডেন্ট হবেই, 2 চাক্কা যেহেতু অ্যাক্সিডেন্ট হবেই। হয়তো গাড়ি বন্ধ হয়ে গেছে, হয়তো টায়ার ফেসে গেছে, 2টার একটা হবে। এত ভালো গাড়ি এইভাবে রাস্তায় দাঁড়া থাকবে, এটা হইতে পারে না। এই যে যেমন অটো রিক্সাগুলো দেখেন, এই মেইন রোডের মধ্যে তার কি কাজ?
সে কিন্তু রাস্তাটা পার হয়ে ওই পাশ দিয়ে সুন্দর করে ভিতর দিয়ে অনায়াসে যেতে পারে, কিন্তু না, সেই মেন রোড দিয়ে যাবে এবং নিজেও বিপদে পড়বে, আরেকজনও বিপদে ফালাবে। যাক, দেখতে দেখতে চলে আসছি। সো আর কি বলবো, নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে নতুন কিছু নিয়ে। সো আপাতত টাটা, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।